I'm standing in the Nicobar Islands in the middle of what is easily the most beautiful forest that I've ever seen in my life. Thousands and thousands and thousands of acres of rainforest, and what is happening here is that all these trees are going to be cut with total disregard for the people who live here, with total disregard for the damage this is going to do to India's ecology. It's amazing that 160 square kilometers of this forest are being chopped up so that one businessman, Mr. Adani, can fulfill his fantasies. Just the wood here is worth lakhs of crores. And by the way, this is just the part of the forest that we were able to enter. I'd like to show you the part that we couldn't enter because it's so thick and it has so many trees. গ্রেট নিকোবর প্রকল্পকে ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আন্দামান নিকোবর সফরে গিয়ে তিনি সমুদ্রের নিচে স্কুবা ডাইভিং করেন, প্রবাল প্রাচীরের ছবি দেখালেন এবং দাবি করলেন যে মোদী সরকারের গ্রেট নিকোবর মেগা প্রকল্প ভারতের অন্যতম মূল্যবান পরিবেশগত সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং প্রকৃতি, আদিবাসী অধিকার এবং গণতান্ত্রিক স্বচ্ছতার বিরুদ্ধে পরিচালিত একটি পরিকল্পিত আঘাত। রাহুল গান্ধী অভিযোগ করলেন যে এই প্রকল্পের ফলে বিপুল পরিমাণ বনভূমি ধ্বংস হবে, লক্ষ লক্ষ গাছ কাটা পড়বে এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্ব বিপন্ন হবে। সাম্প্রতিক ভিডিও বার্তায় তিনি দাবি করেন প্রকল্পের ফলে 1.5 কোটিরও বেশি গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাণিজ্যিক স্বার্থকে পরিবেশের উপর স্থান দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গ্রেট নিকোবর প্রকল্প আসলে কি, কেন এত বিতর্ক এবং কেন রাহুল গান্ধীর আক্রমণের কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে এই দ্বীপ? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের খবর। ভারত সরকারের ভাষ্য অনুযায়ী গ্রেট নিকোবর প্রকল্প হলো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত এবং অর্থনৈতিক অবকাঠামো পরিকল্পনা। মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত এই দ্বীপ আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের বাণিজ্যিক জাহাজ এই রুট দ্বীপে ব্যবহার করে। সেই কারণেই ভারত সরকার এখানে একটি আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর, একটি আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং নতুন নগরায়ণ প্রকল্প গড়ে তুলতে চায়। সরকারি নথিতে এই প্রকল্পকে ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। কেন্দ্রের মতে এই প্রকল্প ভারতকে সিঙ্গাপুর ও কলম্বোর মতো আন্তর্জাতিক বন্দরগুলির সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে এবং ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত উপস্থিতি জোরদার করবে। এই প্রকল্পের আর্থিক আকারও বিশাল। বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্র অনুযায়ী এর মূল্য প্রায় 72,000 কোটি থেকে 81,000 কোটি টাকার মধ্যে। প্রকল্প অনুমোদনের সময় থেকেই পরিবেশবিদ, সামুদ্রিক জীববিজ্ঞানী এবং মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেন। কারণ গ্রেট নিকোবর শুধু একটি দ্বীপ নয়, এটি ভারতের সবচেয়ে সংবেদনশীল জীববৈচিত্র্য অঞ্চলগুলির একটি। দ্বীপটির বড় অংশ ঘনক্রান্তীয় বৃষ্টি বনে আচ্ছাদিত। এখানে বিরল প্রজাতির পাখি, প্রাণী, সামুদ্রিক কচ্ছপ, প্রবাল প্রাচীর এবং অসংখ্য স্থানীয় উদ্ভিদ রয়েছে। দ্বীপটির একটি বড় অংশ ইউনেস্কো স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবেও পরিচিত। রাহুল গান্ধীর সাম্প্রতিক আক্রমণের মূল কেন্দ্রবিন্দুই হলো এই পরিবেশগত ক্ষতির আশঙ্কা। তিনি অভিযোগ করেছেন সরকার উন্নয়নের নামে এমন একটি প্রকল্প চাপিয়ে দিতে চাইছে যা দ্বীপের পরিবেশগত ভারসাম্য নষ্ট করবে। তার ভাষায় এটি উন্নয়নের নামে ধ্বংস। কংগ্রেসের অন্যান্য নেতারাও এই একই সুরে কথা বলেছেন। জয়রাম রমেশ বারবার প্রশ্ন তুলেছেন কেন পরিবেশবিদ, নৃবিজ্ঞানী, স্থানীয় সম্প্রদায় এবং নাগরিক সমাজের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কংগ্রেসের দাবি প্রকল্প সংক্রান্ত বহু তথ্য জনসমক্ষে স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি এবং সংসদে পূর্ণাঙ্গ আলোচনা প্রয়োজন। এই বিতর্কে আরেকটি গুরুত্বপূর্ণ নাম হলো গৌতম আদানি। যদিও সরকারি নথিতে কোথাও প্রকল্পটিকে সরাসরি আদানি গোষ্ঠীর প্রকল্প বলা হয়নি, তবুও বিরোধীরা দাবি করছেন যে বড় কর্পোরেট স্বার্থ এই প্রকল্পের অন্যতম চালিকা শক্তি। রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্য এবং কংগ্রেসের প্রচারে বারবার ক্রনি ক্যাপিটালিজম বা কর্পোরেট ঘনিষ্ঠতার অভিযোগ উঠে এসেছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো সরকারি প্রমাণ সামনে আসেনি যা দেখায় যে সমগ্র প্রকল্পটি সরাসরি আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে এই অভিযোগ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তথ্যগতভাবে এখনও বিতর্কিত। অন্যদিকে বিজেপি ও মোদী সরকার সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরেছে। সরকারের দাবি এই প্রকল্পকে কেন্দ্র করে বিরোধীরা ভয় এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকারি তথ্যপত্রে বলা হয়েছে প্রকল্পটি পরিবেশগত সুরক্ষা, আদিবাসী অধিকার এবং কৌশলগত উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রেখেই তৈরি করা হয়েছে। পরিবেশ সংক্রান্ত অনুমোদনের পাশাপাশি উপজাতি বিষয়ক মন্ত্রকেরও আপত্তিহীনতা রয়েছে বলে কেন্দ্র দাবি করেছে। সরকার আরও বলেছে যে প্রকল্পের ফলে শোম্পেন বা নিকোবরী সম্প্রদায়কে
উচ্ছেদ করা হবে না এবং তাদের অধিকার সুরক্ষিতই থাকবে। এখানেই শুরু হয় গুরুত্বপূর্ণ বিতর্ক, কারণ সরকারের বক্তব্য এবং পরিবেশবিদদের বক্তব্য একেবারে বিপরীত। পরিবেশবিদদের একাংশের মতে প্রকল্পের জন্য 130 বর্গ কিলোমিটারেরও বেশি বনভূমি সরাসরি প্রভাবিত হবে। সরকারি পরিবেশ মূল্যায়ন রিপোর্টে কয়েক লক্ষ গাছ কাটার কথা উল্লেখ থাকলেও অনেক গবেষক দাবি করেছেন যে প্রকৃত সংখ্যা তার বহুগুণ বেশি হতে পারে। কিছু অনুমান অনুযায়ী এই বনাঞ্চলের মোট গাছের সংখ্যা 1 কোটিরও বেশি। ফলে রাহুল গান্ধীর 1.5 কোটি গাছ সংক্রান্ত দাবি রাজনৈতিকভাবে অতিরঞ্জিত হলেও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনও মত বহু গবেষকের। পরিবেশবিদদের আরেকটি বড় উদ্বেগ হলো সামুদ্রিক বাস্তুতন্ত্র। গ্রেট নিকোবরের গালাথিয়া উপসাগর বিরল লেদারবেক সামুদ্রিক কচ্ছপের অন্যতম প্রজনন ক্ষেত্র। প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। সমালোচকদের দাবি বৃহৎ বন্দর এবং শিল্প অবকাঠামো নির্মাণের ফলে এই বাস্তুতন্ত্র স্থায়ী ক্ষতির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পরিবেশ গবেষক এবং মানবাধিকার সংগঠনগুলিও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে। আদিবাসী প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। গ্রেট নিকোবরে বসবাসকারী সোমপেন জনগোষ্ঠী ভারতের অন্যতম সংরক্ষিত অতি ঝুঁকিপূর্ণ আদিবাসী সম্প্রদায়। বহু গবেষক মনে করেন বহিরাগতদের ব্যাপক আগমন তাদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি বড় আকারের অবকাঠামো প্রকল্পের ফলে সোমপেনদের ঐতিহ্যগত শিকার ভূমি এবং চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে সরকার বলছে প্রকল্পের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আদিবাসীদের আবাসস্থল সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়। আদালতে জমা দেওয়া সরকারি নথিতেও একই দাবি করা হয়েছে। আইনি লড়াইয়ের দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। প্রকল্পের বিরুদ্ধে একাধিক আবেদন এবং পরিবেশগত চ্যালেঞ্জ আদালতে গিয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ রায়ে প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র বহাল রাখে। ট্রাইব্যুনাল জানায় যে প্রকল্পটির কৌশলগত গুরুত্ব রয়েছে এবং আরোপিত পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট। আদালত প্রকল্প থামানোর মতো কোনো কারণ খুঁজে পায়নি, যদিও কারো কঠোর শর্ত মেনে কাজ করার নির্দেশ দেয়। রায়কে বিজেপি নিজেদের অবস্থানের বড় জয় হিসেবে তুলে ধরে। তবে এখানেই বিতর্ক শেষ হয়নি। পরিবেশবাদী সংগঠনগুলি বলছে আদালতের রায় প্রকল্পকে আইনি ছাড়পত্র দিলেও পরিবেশগত প্রশ্নগুলির উত্তর দেয়নি। তাদের মতে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বের যুক্তি পরিবেশগত ঝুঁকির মূল্যায়নকে ছাপিয়ে গেছে। পরিবেশকর্মী দেবী গোয়েঙ্কা সহ একাধিক ব্যক্তি প্রকাশ্যে বলেছেন যে পরিবেশগত প্রভাবকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা জটিল। বিভিন্ন পরিবেশগত প্রশ্নে সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলাও আবেদন হয়েছে এবং বনভূমি সংরক্ষণ সংক্রান্ত বৃহত্তর রায়গুলিও এই প্রকল্পের প্রসঙ্গে আলোচিত হয়েছে। তবে এখনো পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত প্রকল্প সম্পূর্ণ বন্ধ করার কোনো চূড়ান্ত নির্দেশ দেয়নি। ফলে আইনি লড়াই শেষ হয়ে গেছে বলা যাবে না। বিভিন্ন জনস্বার্থ মামলা এবং উচ্চ আদালতের নতুন চ্যালেঞ্জ এখনো বিচারাধীন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্কের একটি বড় অংশ আসলে ভারতের উন্নয়ন মডেল নিয়ে। একদল মনে করেন ভারত যদি আগামী কয়েক দশকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হতে চায় তাহলে তাকে বড় অবকাঠামো প্রকল্প গ্রহণ করতেই হবে। মালাক্কা প্রণালীর এত কাছে একটি গভীর সমুদ্র বন্দর ভারতের জন্য বিরাট কৌশলগত সম্পদ হতে পারে। চীনের ক্রমবর্ধমান প্রভাবের যুগে আন্দামান নিকোবরকে সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত বলে তারা মনে করেন। অন্যদিকে সমালোচকদের বক্তব্য উন্নয়নের নামে ভারতের শেষ অবশিষ্ট প্রাকৃতিক সম্পদগুলিকে ধ্বংস করা হলে দীর্ঘ মেয়াদে তার মূল্য অনেক বেশি দিতে হবে। তাদের প্রশ্ন, যদি অর্থনৈতিক উন্নয়নের জন্য হাজার হাজার পুরনো বন, বিপন্ন প্রাণী এবং আদিবাসী সংস্কৃতি উৎসর্গ করতে হয় তবে সেই উন্নয়নের প্রকৃত অর্থ কি? তারা মনে করিয়ে দিচ্ছেন যে 2004 সালের সুনামিতে এই অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দ্বীপটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ফলে বিপুল জনবসতি ও অবকাঠামো নির্মাণ ভবিষ্যতে নতুন ঝুঁকিও তৈরি করতে পারে। রাহুল গান্ধীর সাম্প্রতিক অনলাইন প্রচার অভিযান এই বিতর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেল। তার ভিডিও লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। বিজেপি এটিকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিচ্ছে, আর কংগ্রেস বলছে এটি পরিবেশ রক্ষার লড়াই। কিন্তু বাস্তবতা, গ্রেট নিকোবর প্রকল্প এখন শুধুমাত্র একটি অবকাঠামো পরিকল্পনা নয়, এটি ভারতের উন্নয়ন, পরিবেশ, আদিবাসী অধিকার, কর্পোরেট প্রভাব এবং জাতীয় নিরাপত্তা এই 5টি প্রশ্নের সংঘর্ষস্থলে পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো পক্ষই সম্পূর্ণ বিজয়ী নয়। সরকারের কাছে রয়েছে কৌশলগত অর্থনৈতিক যুক্তি, আদালতের প্রাথমিক সমর্থন এবং প্রশাসনিক অনুমোদন। অন্যদিকে বিরোধীদের কাছে রয়েছে পরিবেশগত উদ্বেগ, আদিবাসী অধিকারের প্রশ্ন এবং স্বচ্ছতার দাবি। আগামী কয়েক বছরে প্রকল্পের বাস্তব অগ্রগতি, পরিবেশগত প্রভাব এবং আদালতের ভবিষ্যৎ সিদ্ধান্তই নির্ধারণ করবে রাহুল গান্ধীর সতর্কবার্তা ইতিহাসে দূরদর্শিতা হিসেবে স্মরণীয় হবে, নাকি মোদী সরকারের উন্নয়ন পরিকল্পনায় শেষ পর্যন্ত ভারতের সামুদ্রিক শক্তির নতুন অধ্যায় রচনা করবে। তাহলে গ্রেট নিকোবর প্রকল্পকে ঘিরে যে বিতর্ক আজ দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার উত্তর হয়তো আজই পাওয়া যাবে না। একদিকে সরকার বলছে
বলছে এটি ভারতের ভবিষ্যৎ অর্থনীতি, সামুদ্রিক শক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিরোধী দল, পরিবেশবিদ এবং মানবাধিকার কর্মীদের একাংশ সতর্ক করছেন এই উন্নয়নের মূল্য হয়তো প্রকৃতির জীববৈচিত্র্য এবং আদিবাসী সংস্কৃতিকে চোকাতে হবে। কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলার অধিকার জনগণের। তাই এই প্রতিবেদনে শেষ করার আগে আপনাদের কাছে রেখে যেতে চাই 5টি প্রশ্ন। প্রথম যে প্রশ্ন দিকে চোখ রাখবো, ভারতের অর্থনৈতিক ও কৌশলগত উন্নয়নের জন্য যদি এমন একটি প্রকল্প অপরিহার্য হয় তাহলে কি পরিবেশগত ক্ষতির ঝুঁকি মেনে নেওয়া উচিত? দ্বিতীয়ত, কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের স্বার্থে হাজার বছরের পুরনো বনভূমি এবং বিরল জীববৈচিত্র্যকে বিপন্ন করা কি ন্যায়সঙ্গত? নাম্বার 3, সোমপেন ও নিকোবরি আদিবাসীদের ভবিষ্যৎ নিয়ে সরকার যে আশ্বাস দিচ্ছে তা কি যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে আপনার মনে হয়? চতুর্থত, রাহুল গান্ধীর উত্থাপিত প্রশ্নগুলি কি প্রকৃত পরিবেশগত উদ্বেগ নাকি এটি শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলনের অংশ? এবং পঞ্চমত, যদি গ্রেট নিকোবর প্রকল্প সত্যি ভারতের ভবিষ্যৎ বদলে দিতে পারে তাহলে উন্নয়ন ও পরিবেশ এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য ঠিক কোথায় হওয়া উচিত? আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, কারণ এই বিতর্ক শুধু একটি দ্বীপকে ঘিরে নয়, এটি ভারতের আগামী কয়েক দশকের উন্নয়নের পথ কোন দিকে যাবে সেই সিদ্ধান্তের সঙ্গেও জড়িয়ে আছে। আজ এ পর্যন্ত এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।